বিকেলের মধ্যভাগে শেষ সময়টা প্রায় সন্ধ্যার কাছাকাছি। তবুও জেদি সূর্য তার দাপট দেখাতে ভুলছে না। ভ্যাপসা গরমে অতিষ্ঠ করে তুলছে ধরণী। নেই কোনো হিমশীতল বাতাস। থেমে থেমে ধুলোবালি নিশ্চিত্তে উড়ে বেড়াচ্ছে। সেই সাথে সিএনজি গাড়িগুলোর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবেশকে করে তুলছে আরও অসহনীয়। এরকম পরিবেশে কত শত মানুষের ব্যস্ততা। গাড়িতে বসে বসে মোমের কোমর ব্যথা হয়ে গিয়েছে। শপিং শেষ করে ফিরে আসার পথে রাস্তায় জ্যামে আটকা পড়েছে তারা। সাথে আছে আয়মান, ময়ূরী আর তাদের পরিচিত এক ড্রাইভার। এই ড্রাইভার পার্মানেন্ট না, ভাড়া করা, কারণ গাড়িটা আগুনের। আগুনের গাড়ির জন্য আলাদা কোনো ড্রাইভার নেই। সে নিজেই গাড়ি চালায় নিজেরটা। আয়মানও গাড়ি চালাতে পারে, কিন্তু ও অসুস্থ বলে আগুন ড্রাইভিং করতে নিষেধ করেছে। ভাড়া করে একজন পরিচিত ড্রাইভার ঠিক করে দিয়েছে ওদের জন্য। আয়মান সামনের সিটে বসেছে, পেছনে মোমকে সাথে নিয়ে ময়ূরী বসেছে। ময়ূরী সিজে মাথা হেলিয়ে ঝিমাচ্ছে। এসিযুক্ত বিলাসবহুল গাড়ি বলে বাইরের আবহাওয়া উপলব্ধি করতে পারছে না। নয়তো বুঝতে পারত খেটে খাওয়া মানুষের কত কষ্ট, বুঝতে পারত তাদের শরীরে আঘাতের চিহ্নগুলোর পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। অবশেষে জেম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে পৌঁছে গেল তারা। আয়মান ড্রাইভারের সাহায্যে শপিং করে আনা জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসত। দরজায় কলিং বেল চাপ দিতে কেউ একজন দরজা খুলে দিল। মোম দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে উঠল। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎকাল। পর মুহূর্তে ঝড়ের গতিতে হামলে পড়ল তার বুকে। মৃদু আওয়াজে চিৎকার করে কেঁদে উঠল। মা! মোমের মা আতিফা বানু মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। মোম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়েকে বুক থেকে তুলে পরম আদুরে কপালে চুমু এঁকে দিলেন। চোখের পানি মুছে দিয়ে মুচকি হেসে বললেন, কেমন আছিস মা? মোম আবারও মায়ের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো গলায় জবাব দিল, ভালো। তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়তো মা। ভালো আছি রে। আর কাঁদিস না, ভেতরে আয়। এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? সব কথা দরজার সামনে দাঁড়িয়েই বলে ফেলবি? তোর শ্বশুরবাড়ির মানুষ দুজন তো বাইরেই দাঁড়িয়ে আছে, সেদিকে খেয়াল আছে? মোমের হুঁশ ফিরল। কিঞ্চিত হেসে নিজের মাথায় আলতো চাপড় মেরে জানায়, একদম ভুলে গিয়েছিলাম। আয়মান ময়ূরের দিকে তাকিয়ে আতিফাকে উদ্দেশ্য করে বলল, উনি আয়মান ভাইয়া সম্পর্কে আমার দেবর হয়। আর ময়ূরী আপুকে তো চেনই। আয়মান, ময়ূরী, আতিফা বানুকে সালাম দিয়ে ওনার সাথে কুশল বিনিময় করল। শপিংয়ের জিনিসপত্রগুলো ভেতরে এনে দরজা বন্ধ করে দিল। শপিংগুলো ড্রয়িং রুমে নিয়ে রাখল। ড্রয়িং রুমে এসে মোমকে দেখতে পেলে ওর বাবা এবং বোন সোফায় বসে আছে। বসে বসে ওর শ্বশুর রাশেদ শিকদারের সাথে কথা বলছেন। মোম এক দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবার কাছে গিয়ে ঢুকরে কেঁদে উঠল। খলিল সাহেব বসা হতে উঠে মেয়েকে বুকে আগলে নিলেন। স্মিত ও হেসে বললেন, আমি এসেছি বলে তুই খুশি হসনি? মোম বুক থেকে মুখ তুলে তুরন্ত ব্যগ্র গলায় বলে, এসব তুমি কি বলছো বাবা? তুমি এসেছো আর আমি খুশি হব না? খলিল মেয়ের চোখের পানি মুছে দিয়ে স্মিত হেসে বলেন, তাহলে কাঁদিস কেন? মোম ঠোঁট ফুলিয়ে জবাব দেয়, এই কান্না খুশি কান্না বাবা। কতদিন পর তোমাদের দেখছি, আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা তো আমাকে ভুলেই গিয়েছো। ভুলিনি রে মা, জামাইয়ের থেকে সব সময় তোর খবর নিতাম। মুনিয়া চঞ্চল পায়ে ছুটে এসে আপু বলে মোমকে জড়িয়ে ধরল। মোমা বোনকে আদর করে দিল। আতিফা ড্রয়িং রুমে এসে রাশেদের সাথে টুকটাক কথা বলছেন। আয়মান, ময়ূরী খলিলের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করে ফ্রেশ হতে চলে যায়। মোম বাবা মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তোমরা এখানে কখন এসেছো? তোমরা আসবে আমার বলনি কেন? খলিল জবাব দিলেন, তোরা আসার কিছুক্ষণ আগেই এসেছি। তুই নাকি কিছুদিন ধরে বায়না করছিলি বাড়ি যাওয়ার জন্য। সেজন্য আগুন বাবাজি আমাদের ফোন করে এখানে এনে তোর সাথে দেখা করে যেতে বলল। আগুন নাকি কলেজ থেকে ছুটি পাচ্ছে না, তাই আমরাই চলে আসলাম তোকে দেখতে। আমরাও তো তোকে অনেক দিন ধরে দেখি না, আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। জামাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে আসার জন্য। তোকে সারপ্রাইজ দিব বলে জানানো হয়নি। জামাই তোকে জানাতে নিষেধ করেছিল। মোম গাল ফুলিয়ে বলল, তবু একবার জানালে কি হতো? রাশেদ মোমের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? সারপ্রাইজ তো না বলেই দেয়, তাই না? মোম শ্বশুরের কথায় সম্মতি প্রকাশ করল, কিন্তু মনে মনে আগুনের প্রতি চাপা অভিমান হলো। মোম আমতা আমতা করে আতিফাকে জিজ্ঞেস করল,
মা উনি কোথায় জানো কি? কে? আগুনের কথা বলছিস? মম ছোট করে উত্তর দিল। হ্যাঁ। গাড়ি ঢাকায় পৌঁছানোর পর আগুন নিজে গিয়েছিল আমাদের এগিয়ে নিয়ে আসতে। আমাদের বাসায় পৌঁছে দিয়ে আবার বেরিয়ে গিয়েছে। তার নাকি একটা কাজ আছে। ও, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। মম ফ্রেশ হতে চলে গেল। মুনিয়াও চলল বোনের সাথে। মম ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মুনিয়া বাচ্চা সুলভ ডাগর ডাগর আঁখি তুলে আগুনের রুমটা অবলোকন করছে। রুমটা মুনিয়ার ভীষণ পছন্দ হয়েছে। এগিয়ে গিয়ে ধপ করে তুলতুলে নরম বিছানায় বসে পড়ল। বসতেই বিছানা কিঞ্চিত নিচের দিকে গর্ত হয়ে গিয়েছে। মুনিয়া ভয় পেয়ে তুরন্ত উঠে দাঁড়ায়। মম ফ্রেশ হয়ে এসে দেখে মুনিয়া ট্যাপ ট্যাপ করে বিছানার দিকে তাকিয়ে আছে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি রে, কি দেখছিস? বোনের বোকা বোকা কথায় মম ফিক করে হেসে ফেলল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কতগুলো চকলেট বের করে মুনিয়ার হাতে দিল। চকলেট পেয়ে মুনিয়া খুব খুশি হলো। সহসা বোনকে জড়িয়ে ধরল। মোম হেসে মুনিয়ার গাল টিপে দিল। বোনের হাত টেনে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসল। অধর কোণে হাসি বজায় রেখে বলল, কারণ খাটের মধ্যে বিছানো জাজিমটা একটু বেশিই নরম। তোর দুলাভাই অর্ডার দিয়ে বানিয়েছে, সেই জন্য কোনো ভারী বস্তু বা ব্যক্তি খাটের উপর পড়লে সেটা কিঞ্চিত নিচের দিকে চলে যায়। মুনিয়া চকলেট খেতে খেতে জবাব দেয়। মুনিয়া রাজ্যের সকল কথা জুড়ে দিল। কতদিন পর বোনকে কাছে পেয়ে মোমো মনোযোগ সহকারে মুনিয়ার কথাগুলো শ্রবণ করছে। কিছুক্ষণ পর ওদের সাথে আয়মান ময়ূরও এসে যোগ দিল। মোম বেশি কিছু বলছে না, চুপ করে ওদের কথা শুনছে। রুমটাকে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত করে রেখেছে আয়মান। ওর এক একটা মজার কথায় মুনিয়া খিলখিল করে হাসছে। ইতিমধ্যে আয়মানের সাথে মুনিয়ার বেশ ভাব হয়ে গিয়েছে। রাত 8টা পর্যন্ত ওরা আড্ডা দিয়েছে। আগুন এখনও বাসায় ফেরেনি। মোমের চিন্তা হতে লাগলো। চঞ্চল পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে মিনা রান্না করছেন। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছেন আতিফা। দুই বিয়ান মেয়ে কথা বলছেন আর রান্না করছেন। মোম গিয়ে তাদের পাশে দাঁড়ায়। মোমকে দেখে মিনা হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? মোম ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। আগুনের কথা জিজ্ঞেস করবে কি করবে না সেটাই ভাবছে। মোমের আর জিজ্ঞেস করার প্রয়োজন হলো না। তখনই ওর সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে কেউ একজন ডোরবেল বাজালো। মিনা মোমকে উদ্দেশ্য করে বললেন, দেখো, হয়তো আগুন এসেছে, যাও গিয়ে দরজা খুলে দাও। মিনার বলতে দেরি হলেও আগুন এসেছে শুনে মোমের চঞ্চল পা যুগল ছুটতে দেরি করল না। মেয়ের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আতিফা। মোমের স্বামীর জন্য অস্থির হওয়া তার নজর এড়ায়নি। মোম যে আগুনের কথা জানতেই রান্নাঘরে এসেছিল সেটা ওর ছুটে চলা দেখে তিনি বুঝতে পেরেছেন। তার মানে মেয়ে তার শ্বশুরবাড়িতে সুখে আছে। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে আতিফা মৃদু হাসলেন। মোম দরজা খুলে দিতে আগুনের ক্লান্ত মুখশ্রীতে নজর আটকায়। হাতে রয়েছে বড়সড় একটা ব্যাগ। ব্যাগের ভিতর কি আছে মোম জানে না। মোম ঠোঁট মেরে কিছু বলতে উদ্যত হতেই আগুনকে পাশ কাটিয়ে চলে যায়। মোমের মনটা খারাপ হয়ে গেল। পর মুহূর্তে ভাবল হয়তো ক্লান্ত ছিল, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। দরজা বন্ধ করে মোম রুমে চলে আসে। আগুন ব্যাগটা ড্রয়িং রুমে রেখে মাকে বলে ফ্রেশ হতে চলে গেল। মোম আগুনের টি শার্ট ট্রাউজার বের করে বিছানায় রাখে। চুপ করে বসে আগুনের জন্য অপেক্ষা করতে থাকে। মুনিয়া এসে বলল ওকে ওর শাশুড়ি ডাকছেন। অগত্যা মোম মুনিয়ার সাথে পা বাড়ায়। আগুন ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সেখানে রাশেদ, খলিল, আয়মান বসে বসে টিভি দেখছে। টিভিতে তখন নিউজ চলছে। যদিও আয়মানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো আনিকাকে নিয়ে চিন্তায় মগ্ন। আগুন এসে আয়মানের পাশে বসল। রাশেদ গলা পরিষ্কার করে গম্ভীর কণ্ঠে বলল। আগুন ভ্রু কুঁচকে তাকায় বাবির দিকে, শান্ত গলায় বলল, সামনে তো মোমোর এসএসসি পরীক্ষা, তাকে কি পরীক্ষা দেওয়াবে না? সেসব নিয়ে কি এখনো কিছু ভাবনি? আগুন ভ্রু কুঁচকে তাকায় বাবার দিকে, শান্ত গলায় বলল, মোমের একাডেমির বইপত্র এনে দিয়েছি, পরীক্ষা ওদের গ্রামের বাড়িতে গিয়েই দেবে। ভালো। এরপর আর রাশেদের সাথে আগুনের কোনো কথা হলো না। আগুন চুপ করে বসে আছে। যা কথা বলার রাশেদ, খলিল তারাই বলছেন। 10টা বাজে সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। ঘুম বলতে আগুনের কোমলমতি মোমই ঘুমাচ্ছে, আর বাকিরা জেগে আছে। তাদের তো ঘুমালে চলবে না।
মোম ঘুমিয়ে পড়তে আগুন উঠে বসে। ড্রয়িং রুমে এসে দেখে ড্রয়িং রুমের দেয়ালে কিছু বেলুন ফুলিয়ে টাঙানো হয়েছে। আয়মান আরেকটা বেলুন ফুলানোর সময় ঠাস করে বেলুনটা ফুটে গেল। ময়ূরী মৃদু ধমক দিয়ে বলল, আস্তে, শব্দ করিস না। আয়মান মেকি হাসি উপহার দিল। ড্রয়িং রুমের মাঝখানে মাঝারি সাইজের একটা টেবিল বসানো, সেখানে বড় রকমের সুন্দর একটা বার্থডে কেক রাখা, কেকের ওপর ছোট ছোট বার্থডে ল্যাম্প। সকল কাজ কমপ্লিট করে সবাই সোফায় বসে আছে। অপেক্ষা রাত 12টা, সময় যেন যাচ্ছেই না। রাত জাগা মানুষগুলোর অপেক্ষার অবসান ঘটিয়ে ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি পৌঁছালো। এখনো 10 মিনিট বাকি। আগুন গিয়ে চটজলদি মোমকে ডেকে তুলল। মোম ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। আগুন তাড়া দিয়ে বলল, মোম, দ্রুত ওঠো, সময় নেই, নয়তো খুব দেরি হয়ে যাবে। আগুনের উত্তেজিত বলা কথায় মোম তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়ে। আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মাস্টারমশাই? গেলেই দেখতে পাবে, এখন আমার সাথে চলো। আগুন মোমকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে, কিন্তু মোম চোখে কিছু দেখতে পারছে না। চারপাশ অন্ধকার। এর কারণ আগুনের বলিষ্ঠ একটি হাত মোমের চোখ ঢেকে আছে। আগুন টেবিলের সামনে মোমকে দাঁড় করিয়ে আস্তে করে মোমের চোখ থেকে হাতটা সরিয়ে নিল। তখনই পরিচিত কিছু মানুষের গলার আওয়াজ ভেসে আসে। তারা একসাথে চিৎকার করে বলে উঠল, শুভ জন্মদিন মোম। বাকি সবাই মৃদু আওয়াজে মোমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও আয়মান, ময়ূরী, মুনিয়া চিৎকার করে শুভেচ্ছা জানাচ্ছে। মোম তড়াক করে চোখ খুলে, চোখের সামনে ভেসে ওঠে আপনজনদের মুখ, সাথে একটা টেবিলে বার্থডে কেক সহ জ্বলন্ত বার্থডে ল্যাম্প। মোম তো ভুলেই গিয়েছিল আজকে তার জন্মদিন। এবার কানের কাছে মিহি কণ্ঠে ভেসে আসতো আগুনের থেমে থেমে বাক্য, শুভ জন্মদিন মোম। খুশিতে মোম কান্না করে দিল। আতিফা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, স্মিত হেসে বললেন, জন্মদিনে কেউ কান্না করে? বোকা মেয়ে, একদম কান্না করবি না। আজ 16তম বয়সে পা রাখলি, দোয়া করি এভাবেই সবসময় হাসি খুশি থাক। শুভ 16তম জন্মদিন আমার মা। আতিফা মেয়েকে আদর করে দিলেন। এক একে সবাই মোমকে শুভেচ্ছা জানিয়ে যে যা পেরেছে ছোট ছোট গিফট মোমের হাতে তুলে দিল। শুধু আগুন মোমকে কিছু দেয়নি। রাশিদ গম্ভীর কণ্ঠে বলেন, কি ব্যাপার আগুন, আজকে তোমার বউয়ের জন্মদিন, সবাই টুকটাক গিফট দিচ্ছে আর তুমি কিছু দিলে না কেন? আগুন ভাবলেশীনভাবে জবাব দিল, দেয়ার প্রয়োজন মনে করছি না, তাই দেইনি। রাশিদের চোয়াল শক্ত হয়ে উঠল। কিছু কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু মোমের বাবা মায়ের সামনে কিছু বলা সঠিক মনে করলেন না তিনি। সেজন্য আগুনের গাছারা ভাবে কথা বলাটা হজম করে নিলেন। আমান কপট রাগ দেখিয়ে বলল, ভাই আমার আলাদা করে কি গিফট দিবে? কিছু দেওয়া লাগবে না ভাই, নিজেই তো আস্ত একটা গিফট। পরপর মোমের দিকে চেয়ে বলল, ভাবি দ্রুত কেকটা কাটো, ঘুম পাচ্ছে আমার। মোম ফু দিয়ে বাতিগুলো নিভিয়ে দিল। কেক কেটে কেকের ছোট এক টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মোম বুঝতে পারছে না সর্বপ্রথম কাকে কেক খাওয়ানো উচিত। এখানে প্রত্যেকটা মানুষই ওর আপন, কাকে রেখে কাকে আগে খাওয়াবে। মোম মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। আগুন কি বুঝতে পারল তার কোমলমতির মনের কথা? হয়তো। তাই তো মোমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল। আগুনের সম্মতি পেয়ে মোম প্রথমে খলিলকে কেক খাওয়ালো, তারপর মাকে। ঘুরে আগুনের দিকে কেকের টুকরো ধরল। আগুন কেক খেলো না। মোমের হাত থেকে কেক নিয়ে সেটা মোমকে খাইয়ে দিল। আগুন কেক না খাওয়ায় মোমের মুখটা ছোট হয়ে গেল। দ্রুত নিজের সামনে সবাইকে কেক খাওয়ালো, নিজে বাকিদের হাতে কেক খেলো। মুনিয়া তো বাটিতে করে পেট ভরে কেক খেলো। কত মজার কেক! গ্রামে থাকতে যদিও খেয়েছে, তবে এই কেকটা একটু বেশি মজা। কেক কাটা শেষ হতেই আয়মান ময়ূরকে কিছু একটা ইশারা করে কোথায় যেন চলে গেল। রাত অনেক বলে কেউ আর আগুনের আসলো বাড়িতে ফিরে যায়নি। ঠিক করা হলো আয়মানের রুমেই রাশিদ, খলিল আর আয়মান থাকবে, এবং ড্রয়িং রুমে মিনা, আতিফা, ময়ূরী, মুনিয়া থাকবে। একটা রাত কষ্ট করে ঘুমালে কি আর হবে। ড্রয়িং রুমের মেঝেতে কাঁথা বিছিয়ে বিছানা তৈরি করছেন মিনা। বালিশ কম্বলের সোফায় থাকা ছোট বালিশ ব্যবহার করতে হচ্ছে। এই বালিশে মাথা দিয়ে শুয়ে বাকি রাতটা পার করবেন। ময়ূরী মোমকে ডেকে বলে, ভাবি, আমার সাথে একটু এসো তো। জি আসছি। ময়ূরী চলে গেল। আগুন ড্রয়িং রুমে জানালার কাছে দাঁড়িয়ে ফোনে কিছু একটা দেখছে। মোম ধীর পায়ে আগুনের কাছে গিয়ে চাপা সরে গোমরা মুখে বলল, আপনি তখন কেক কেন খাননি? নাকি আমার হাতে খেতে চাইছিলেন না?
আগুন ফোন বন্ধ করে ট্রাউজারের পকেটে রাখে, দুহাত পেছনে নিয়ে মোমের দিকে কিঞ্চিত ঝুঁকে হিসিয়ে বলে, ওই কেক তোমার জন্য এনেছি, তুমি তোমার কেক খাও, আমি আমার কেক খেয়ে নেব। গভীর রাত্রি, জনপ্রাণী তাদের নিজস্ব আবাসস্থলে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। বাইরের কোলাহলপূর্ণ পরিবেশ এখন পুরোপুরি নিস্তব্ধ। আগুন বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায়, ধীর কদমে নিজ কক্ষে প্রবেশ করে। রুমে ঢুকতে ভ্রু কুচকে ফেলল। পুরো রুম অন্ধকার, রুম জুড়ে বিরাজ করছে পিনপিনে নীরবতা। বারান্দার দরজা খোলা, বাইরে থেকে রাস্তায় জ্বলন্ত সোডিয়ামের সূক্ষ্ম আলো রুমে প্রবেশ করছে, তবে এই আলোতে তেমন কিছু দেখা যাচ্ছে না। আগুন হাঁক ছেড়ে ডাকে, মোম কোথায় তুমি? রুমে আছো? কোনো সাড়া পাওয়া গেল না। আগুন কক্ষের লাইট জ্বালিয়ে দিল। পেছন ফিরে তাকাতেই নেত্রযুগলে ফুটে ওঠে অবাকের রেশ। বিস্ময় হয়ে তাকিয়ে থাকে বিছানায় বসে থাকা এক অপ্সরার দিকে। বধূর মতো সেজে আগুনেরই বিছানায় বসে আছে কোনো এক সুন্দরী রমণী। রমণীর মুখ দেখা যাচ্ছে না, বড় করে ঘোমটার আড়ালে তার মুখশ্রী লুকিয়ে আছে। গুটিসুটি হয়ে বসে আছে চুপ করে। আগুন এগিয়ে যায় তার নিকট। পাশে বসতেই রমণীটি নড়ে চড়ে উঠল। আগুন অধৈর্যের সহিত রমণীর মাথায় ঘোমটা ফেলে দিল। অমনি চোখের সামনে ভেসে ওঠে আগুনের কোমলমতির স্নিগ্ধ মুখশ্রী। আগুন বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? আগুন শুষ্ক ঢোক গিরে কাপা হাতে মোমের এক গাল ছুঁয়ে দিল। মোমের চোখ দুটো বন্ধ। আগুনের ছোঁয়ায় মোমের শরীর চিরচেনা সেই কম্পন নামল। আগুন মোমের হাত ধরে বিছানা থেকে নেমে এসে ফ্লোরে দাঁড় করালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমের আপাদমস্তক পর্যবেক্ষণ করছে সে। খয়েরি রঙের একটা শাড়ি জড়ানো মোমের গায়ে, লম্বা চুলগুলো খোলা, সেথায় পেছনে কয়েকটা ক্লিপ আটকানো। মুখে মেকআপ না থাকলেও হালকা সাজ বিদ্যমান। চোখে মোটা করে গাঢ় কাজল দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক, ছোট্ট নরম নাকে আগুনের নামেই পড়া সাদা পাথরের নাকফুল, যা লাইটের আলোয় জ্বলজ্বল করছে। এতেই যেন মোমের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে বৃদ্ধি পেয়েছে। আজ কানে গলায় হাতে স্বর্ণের অলংকার নেই, সেথায় রয়েছে পাথরের কানের ঝুমকো, গলায় পাথরের লকেট বিশিষ্ট একটা চেইন আর হাতে কাচের চুড়ি। মোম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোমের হাত পা মৃদু কেঁপে কেঁপে উঠছে। আগুন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। আগুনের চোখ দুটো স্থির রইল মোমের কাঁপতে থাকা ওষ্ঠে। আগুন এক হাতে আলতো করে মোমের চোয়াল চেপে ধরে, রাশভারী গলায় বলে ওঠে, এত রাতে ভূত সেজে বসেছিলে কেন? আমাকে ভয় দেখানোর জন্য? সেটা হলে তুমি সাকসেসফুল, কারণ আমি সত্যিই তোমাকে দেখে ভয় পাচ্ছি। মোম তড়াক করে চোখ খোলে, কিঞ্চিত রাগী গলায় জবাব দিল, আমাকে দেখতে আপনার কাছে ভূতের মতো লাগছে? না, পেতনির মতো লাগছে। মোম মুখ কুচকায়। আগুনের সামনে থেকে সরে গিয়ে বারান্দায় চলে গেল। তখন ময়ূরী মোমকে ডেকে বলেছিল মোমের জন্মদিনের এই সকল কিছু আগুনের প্ল্যানিং ছিল। ছোট করে জন্মদিনের আয়োজন, মোমের বাবা মাকে নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া, সব। একথা শুনে মোম খুব খুশি হয়েছিল। ময়ূরী এও বলেছিল এখন যদি মোম সেজেগুজে আগুনের সামনে যায় তাহলে আগুনও মোমকে দেখে খুশি হবে। আগুনের খুশির জন্য মোম ময়ূরীর কথায় সায় জানায়। ময়ূরী সুন্দর করে নিজ হাতে মোমকে সাজিয়ে দিয়ে যায়। কিন্তু এখন আগুন বলছে মোমকে ভালো লাগছে না, সেজন্য মোমের মনটা খারাপ হয়ে গেল। মোমের অভিমানী মুখের দিকে চেয়ে আগুন ঠোঁট টিপে হাসে, নিজেও এগিয়ে যায় বারান্দার দিকে। মোম গ্রিলে হাত রেখে দূরে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশে চাঁদের দেখা নেই কোনো উজ্জ্বল তারা। তবে আগুনের নিজস্ব একটা চাঁদ তো সবসময় তার ঘরেই থাকে, যে তার স্নিগ্ধ জোছনা ছড়িয়ে প্রতি ক্ষণে ক্ষণে আগুনকে মুগ্ধ করে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরল। মোম ছোটার জন্য ছটফট করছে। আগুন আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পেতনি বলায় রাগ করেছো, কিন্তু তুমি কি জানো এই পেতনিকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে? তুমি হয়তো নিজেও জানো না মোম, তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে। তোমাকে দেখে আমার মনের নিষিদ্ধ ইচ্ছেগুলো করা নাড়তে শুরু করেছে। আজকে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে কি তুমি খুব বেশি রাগ করবে? শেষে বাক্য দুটো কেমন করুণ কণ্ঠে বলল আগুন। স্লেজ স্বরে কথা বলে আগুনের ঠোঁট মোমের কানে লাগছে। উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে মোমের ঘাড়ে। মোম কথা বলতে পারছে না, দেখাতে পারছে না কোনো প্রতিক্রিয়া। গলা শুকিয়ে আসছে যেন চৈত্রের দগদগে খরা।
বুক কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন মোমকে ছেড়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেট থেকে একটা বক্স বের করে মোমের সামনে হাঁটু ভেঙে বসল। তবে এক হাঁটু ফ্লোরে ভেঙে বসলেও অন্য পায়ের হাঁটু ফ্লোরে স্পর্শ করেনি, বরং সেই পায়ের তালু ফ্লোরে রেখে বসেছে। আগুন ধীর গলায় ডাকলো, মম, তোমার পাটা দাও তো। কেন? আগুনের চাহনি শিথিল, কণ্ঠ শান্ত। পাল্টা প্রশ্ন নয়, যেটা বললাম সেটা করো। মোম কয়েক কদম এগিয়ে আসলো। আগুন হাত বাড়িয়ে মোমের পায়ে স্পর্শ করতেই মোম কিঞ্চিত লাফিয়ে দূরে সরে গেল। আতঙ্কিত গলায় বলল, এসব কি করছেন আপনি? পায়ে কেন হাত দিচ্ছেন? জানেন না স্ত্রীর পায়ে হাত দেওয়া নিষেধ, পাপ হবে আমার। দয়া করে এমন পাগলামো করবেন না। আগুনের চোয়ার শক্ত হয়ে উঠল। ধমকে দাঁতের দাঁত চেপে বলল, তোমাকে এত বেশি বুঝতে কে বলেছে? সব সময় বাকনামি না করলে হয় না। এত কিছু জানো আর এটা জানো না স্বামীর কথার অবাধ্যতা করলে স্ত্রীর গুনাহ হয়। আমি তোমাকে আদেশ করছি, পাটা দাও। পা দিয়ে আপনি কি করবেন? আমার কথাটা শুনুন। দিতে বলেছি, দাও। মোম ইচ্ছে না থাকা সত্ত্বেও পুনরায় আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমের একটা পা নিজের উরুর ওপর রাখলো। ব্যালেন্স রাখতে মোম একটা হাত আগুনের কাঁধের ওপর রাখে। বক্স খুলতেই মোম দেখতে পেল সুন্দর একজোড়া নূপুর। নূপুরের মধ্যে ডিজাইন করা গোলাপ ফুলের মধ্যে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। আগের পরা নূপুর জোড়া খুলে মোমের হাতে দিয়ে নিজের আনা নূপুর জোড়া আগুন যত্ন নিয়ে মোমের দুপায়ে পরিয়ে দিল। ফর্সা পায়ে নূপুর জোড়া বেশ মানিয়েছে। আগুন মাথা নিচু করে পায়ের পাতায় ঠোঁট শোয়াতেই মোম তৎক্ষণাৎ পা সরিয়ে নিল। মৃদু আওয়াজে বলল, আল্লাহর দোহাই এমন করবেন না। আগুন বিরক্ত হলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে উঠল, এই শোনো, আমাকে পাপ পুণ্য শেখাতে হবে না তোমার। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু তোমার পা কেন, তোমার শরীরের প্রতিটা লোমকূপ স্পর্শ করার অধিকার আমার আছে, বুঝেছো? মোম ভারী কি নিঃশ্বাস ছেড়ে মিনমিন করে বলল, গ্রামে থাকতে বড়দের বলতে শুনেছিলাম স্বামীর স্ত্রীর পায়ে হাত দিতে নেই। আর কিছু শোনোনি? মোম ভরকে গেল। অবুঝ গলায় প্রশ্ন করল, আর কি শোনার কথা বলছিলেন আপনি? এই যে রাত বিরাতে সেজে গুজে স্বামীর সামনে ঘুর ঘুর করলে কি হয় সেটা? কি হয়? আগুন ঠোঁট চেপে গমগমে গলায় জবাব দিল, কিচ্ছু না, ভারী সাজ চেঞ্জ করে শুয়ে পড়ো। আগুন বারান্দা থেকে চলে আসে। বিছানায় নজর পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এতক্ষণ এই সব কিছু খেয়াল করেনি। পুরো খাট জুড়ে ফুল দিয়ে সাজানো। বিছানার চাদরে লাল গোলাপ ফুলের পাপড়ি বেছানো। বেলি, রজনীগন্ধা ফুল দিয়ে খাটের চারপাশ সুন্দর করে সাজানো। খাটের উপরিভাগে লাল ও সাদা গোলাপ একসাথে করে সেথায় আটকানো। আগুন অবাক হয়ে চেয়ে আছে। এমন করে খাট সাজানো কে? আগুন তো সাজায়নি। আগুন এসব কিছু ভাবেওনি। তাহলে এসব কে করলো? আগুন তো শুধু ভেবেছিল মোমকে সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে বউয়ের ঠোঁট করা ডোজের একটা চুমু খাবে। এর বেশি কিছু না। আগুনের ভাবনার মাঝেই মোম নুপুরের রিনিঝিনি শব্দ তুলে রুমে প্রবেশ করল। আগুন ঘাড় ঘুরিয়ে তাকায়। দুহাত বুকে গুজে সজাগ হয়ে দাঁড়ায়। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুমি এত অ্যাডভান্স, আগে জানতাম না তো। মোম বার কয়েক পলক ঝাপটিয়ে ডাগর ডাগর আঁখি তুলে প্রশ্ন করল, কি করেছি? আগুন বিছানার দিকে ইশারা করল। মোম তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মোমের কাছে খাট ফুল দিয়ে সাজানো স্বাভাবিক মনে হলো। গ্রামে থাকতে মোম নিজের খাটে বিভিন্ন ফুল লাগিয়ে রাখত। তাছাড়া এই রুম কে কখন খাট সাজিয়ে দিয়ে গিয়েছে মোম জানে না। মোম তো এখন দেখছে। আগুন দেখানোর পর এর আগে দেখেনি, দেখবে কি করে? ময়ূরী মোমকে সাজিয়ে ইয়া বড় ঘোমটা দিয়ে রুমে রেখে গিয়েছে। বলেছে আগুন না আসা পর্যন্ত ঘোমটা না খুলতে। তারপর পেতনি বলায় রাগ করে বারান্দায় চলে গেল। দেখার সময় পায়নি। রুমে এসে এইমাত্র দেখতে পেল। মোম ভাবলো আগুনের ফুল পছন্দ না। খাটো ফুল দেখে হয়তো রেগে গিয়েছে, তাই সাফাই দেওয়ার ভঙ্গিতে পড়ে। বিশ্বাস করুন, আমি খাট সাজাইনি। কে করেছে আমি সেটাও জানি না। আগুন হাসকি স্বরে বলল, কে করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে এই কাজটা করেছে আমাদের উচিত তার কষ্টের মূল্য দেয়া। মোম সরল গলায় জবাব দিল, ঠিক বলেছেন। কাল সকালে ময়ূরী আপুর থেকে জেনে নিব কে সাজিয়েছে। তারপর আপনি তাকে টাকা দিয়ে দিয়েন। আগুন ব্যগ্র গলায় বলে ওঠে, তার হিসেব আমি পরে মিটিয়ে দেব। তার আগে এটা বলো, আমি যে তোমার জন্মদিন উপলক্ষে ছোট ছোট কতগুলো সারপ্রাইজ দিলাম, এর বিনিময়ে আমাকে কিছু দেবে না? মোম মুচকি হেসে বলল, ছোট না মাস্টারমশাই, এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল। আর আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই।
যা আছে সবই আপনাদের দেয়া। পরে কোথাও গেলে আপনার জন্য গিফট নিয়ে আসবো। আর আপনি সবকিছুর মধ্যে বিনিময় কেন চান? আগুন ছোট ছোট চোখ করে তাকিয়ে ভারী কি গলায় বলে, তোমাকে তো আমি আগেই বলেছি, তোমাকে আমি ফ্রিতে কিছুই দিব না, আর গিফট লাগবে না। এখন যা আছে তাই দাও। মোম ভ্রুকুচকে গোমরা মুখে জবাব দিল। আপনি অনেক সেলফিশ। আগুন ভাবলেশীনভাবে বলল, নিজের জিনিস নিয়ে আমি সবসময় সিরিয়াস। এতে যদি স্বার্থপর ট্যাগ লাগাতে হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। মোম হতাশ কণ্ঠে বলল, আমার কাছে কিছুই নেই। আগুন পাত্তা দিল না, নীরব স্বরে বলল, আজ যদি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেই তাহলে কি আবার খুব বেশি অন্যায় হবে? আমাদের দুজনের সম্পর্কের মিষ্টি সূচনা আজ তোমার জন্মদিন উপলক্ষে শুরু করলে কি ক্ষতি হয়ে যাবে? আগুনের মোহনীয় কণ্ঠে মোমের নারী সত্তা কেঁপে ওঠে। মোম ভালো করে বুঝতে পারছে আগুন কিসের ইঙ্গিত করছে। ভীষণ হাঁসফাঁস লাগছে, হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, পায়ের নিচে কেমন শিরশিরানি অনুভূতি হচ্ছে। দু হাতে শক্ত করে পরনে থাকা শাড়ি মুঠো করে ধরে, ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ক্ষীণ স্বরে বলল, আপনি ভালোবাসেন আমায়? সেদিন তো উত্তর দিলেন না, আজকে অন্তত উত্তরটা বলে দিন। আগুন মৃদু হাসল, মোমের দিকে কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো। মোমের কাজল কালো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বলল, ভালোবাসা জাহির করে বলার মতো কোনো বিষয় না, এটা অনুভব করার বিষয়। অনেক স্বামী স্ত্রী আছে যারা সব সময় ভালোবাসি ভালোবাসি বলে। কখনো যদি স্বামী প্যারালাইজড হয়ে যায় তখন বেশিরভাগ স্ত্রী সেই স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষে আসক্ত হয়ে পড়ে। আবার যে সকল স্ত্রীরা এসিডে ঝলসে তার সৌন্দর্য হারিয়ে ফেলে এবং মা হওয়ার ক্ষমতা চলে যায়, সে সকল স্ত্রীদের একা ফেলে স্বার্থপর স্বামীরা চলে যায়। তাহলে এবার তুমি আমাকে বলো, এখানে ভালোবাসি বলার সার্থকতা কোথায়? এমন ভালোবাসা তোমার মাস্টার মশাই বাসে না মোম। ভালোবাসি শব্দটা না বললেও ভালোবাসা যায়। অজান্তেই তুমি আমার হৃদয়ের কতখানি জুড়ে রয়েছো সেটা হয়তো আমি নিজেও জানি না। তুমি আমার বাগানের যত্ন করা সেই ফুল, যাকে আমি মনের গহীনে লুকায়িতভাবে লালন করি, অনুভব করি। মোম মায়াভরা নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর আদরে। আগুন ভারী কি নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আমি তোমার প্রতি আমার ভালোবাসার বর্ণনা দিয়ে হাজার হাজার কবিতা লিখতে পারি, তবে শব্দ দিয়ে আমার ভালোবাসা প্রকাশ করা শেষ হবে না। মোম কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে, শরীর এখনো মৃদুভাবে কাঁপছে। আগুন আরেকটু এগিয়ে এসে মোমের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তখনই শুনতে পায় আগুনের হৃদয় নিংড়ানো ডাক, কোমলমতি। মোমের হৃদস্পন্দন কাঁপছে অস্বাভাবিকভাবে। আগুন নেশাক্ত চোখে তাকিয়ে আছে তার বউয়ের নিষ্পাপ মুখশ্রীর দিকে। মোম দাঁড়িয়ে থাকতে পারছে না, ছোট্ট শরীরের ভর ছেড়ে দিল আগুনের প্রশস্ত বুকে। আগুন তুরন্ত আগলে নিল বউয়ের ছোট্ট নরম শরীর। আগুন আবারও ব্যগ্র গলায় ডেকে ওঠে, মোম। মোম এবারেও নির্বিকার রইল, তবে আগুনের ডাকে সারা স্বরূপ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রশস্ত বুকে মুখ ঘষে নীরবে সম্মতি দিল তার চাওয়া পাওয়ার। আগুন বুঝে নিল বউয়ের আবদার, ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। নিজ হাতে সযত্নে মোমের হাতে চুড়োগুলো খুলে নিল, কানের দুল খুলে সেথায় চুমু খেল। মোম উত্তেজনায় আগুনের টি শার্ট খামছে ধরে, বুকের ভেতর আরও গভীরভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে। গলার চেন খুলে কাঁধে উষ্ণ ঠোঁটে বিচরণ ঘটালো। মোমের কেঁপে ওঠা শরীরটা মুহূর্তেই পাজা করে তুলে নিল। ফুলসজ্জিত বেডে আস্তে করে শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে দেয়। ডিম লাইট জ্বালিয়ে পুনরায় বউয়ের নিকট ফিরে আসে। টি শার্টের বোতাম খুলে একটানে সেটা গা থেকে খুলে দূরে ছুঁড়ে মারে। অবহেলা সেটা ঠাঁই হয় ওয়ার্ড্রোবের কাছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল, লজ্জায় শরীরটা অবশ অবশ লাগছে। এই বুঝি মোম শেষ হয়ে যাবে, আগুনের ভালোবাসায় ঢেউয়ের তোপে ওকে ভাসিয়ে নিয়ে যাবে। মোমের শরীরের ওপর আছোয়া হয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে আগুন। মোমের লজ্জামাখা মুখশ্রীর দিকে তাকিয়ে শুকনো ঠোক গিলল। এই লজ্জামাখা মুখ আগুনকে আরো উন্মাদ করে তুলছে। মোম টের পাচ্ছে আগুনের পরম নিঃশ্বাস, যা মোমের মুখে আষ্টে পড়ছে। মোম এক হাতে বিছানার চাদর খামছে ধরেছে, অন্য হাতে আগুনের বুকে লেগে আছে। মোম চোখ বন্ধ করা অবস্থায় অনুভব করলো ওর কপালে কারো উষ্ণ ঠোঁটের দৃঢ় পরশ। আগুন চুমু খেলো বউয়ের চোখে, নাকে, গরম গালে। গাঢ় করে চুমু বসালো বউয়ের কোমল থুতনিতে। মুহূর্তে মোমের চোখ থেকে গড়িয়ে পড়লো নোনা জল। আগুন মোমের থুতনিতে চুমু খেয়ে ভালোবাসার চিহ্ন স্বরূপ বসিয়ে দিল কামড়ের দাগ।
ব্যথায় মোমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আগুনের সেদিকে খেয়াল নেই, নিজের উত্তপ্ত ঠোঁটজোড়া মিশিয়ে দিল মোমের কোমল ঠোঁটের ভাঁজে। আগুনের এক একটা লাগামহীন ছোঁয়ায় মোমের ক্ষুদ্র শরীর কেঁপে কেঁপে উঠছে। আগুনের কোনো হুঁশ নেই, বউয়ের শরীরের নিজের ভালোবাসা বিস্তার করতে ব্যস্ত সে। ঠোঁটজোড়া মুক্তি দিয়ে অধৈর্য হাতে বুক থেকে আঁচল সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। মাতাল করা চুমু দিতে শুরু করল বউয়ের গলায়, ঘাড়ে। লজ্জায় টালমাটাল অবস্থায় দিশেহারা মোম। পেলবো এক হাত বাড়িয়ে আগুনের চুল খামছে ধরল, অপর হাতে খামছে ধরল আগুনের উন্মুক্ত পিঠ। মোম সুখময় অনুভূতিতে ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালালো। টের পেল স্বামী নামক পুরুষালী প্রথম উন্মাদনা। আগুন থেমে গেল না, বউয়ের ক্ষুদ্র শরীরে নিজের ভালোবাসা বুনতে লাগলো। মোমও সঙ্গ দিল স্বামীর ভালোবাসায়। মোমের বারংবার কেঁপে ওঠা নরম শরীর নিজের সাথে শক্ত করে জড়িয়ে রাখলো আগুন। রাত যত গভীর হচ্ছে, বদ্ধ কক্ষে দুজন প্রেমের সাগরে ডুব দেওয়া নরনারীর প্রণয় ততই গাঢ়তর হচ্ছে। নীরবতা বিরাজমান কক্ষে দুজনের ভারিক্কি শ্বাস প্রশ্বাস ব্যতীত আর কোনো কিছুরই আওয়াজ শোনা যাচ্ছে না। ওদের মিলনের বেঘাত ঘটাতে চায় না বলে জোনাকি পোকারাও আজকে হয়তো তাদের আলো জ্বালাতে লজ্জা পাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের প্রথম মিলন যতটা সুখকর মধুময় হয়, সে প্রথম মিলন ততটা ভয়ঙ্কর আর যন্ত্রণারও হয়। সকালের স্নিগ্ধকর পরিবেশে ভোরের পাখিগুলো কিচিরমিচির শব্দ তুলে নিশ্চিন্তে ডেকে চলেছে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশ ভেসে বেড়ানো সাদা মেঘ উকি দিচ্ছে। প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয়। প্রকৃতির নিয়মে সেই সময়টা শুরু হয়েছে আগুন মোমের জীবনেও। পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নরনারীর অনাবৃত শরীর। আগুন ঘুমু ঘুমু চোখে পিটপিট করে তাকায়। নেত্রপল্লবে এখনো ঘুমের রেশ স্পষ্ট। শৈলপ্রান্ত গোটানো তার এলোমেলো চুলে। নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরে ছানার মতো লেপ্টে শুয়ে আছে। মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মোমের ভারিক্কি তপ্ত নিঃশ্বাস আসতে পড়ছে সেখানে। আগুন কপাল ভাঁজ করে চেয়ে আছে। কিয়ৎকাল পর আবার শিথিল হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে এক পেশে হাসল। বুক থেকে সরিয়ে মোমকে বালিশে শুইয়ে দিল। মোমের ঘুম ভাঙেনি। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে। আগুন ঝুঁকে তর্জনী ধারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে। মুখে সুরসুরি অনুভব হতেই মোম চোখ মুখ কুচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেয়, কিন্তু আগুন সেটা হতে দিল না। মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো কামড় বসিয়ে দেয়। একটা দিয়েই ক্ষান্ত হলো না, পরপর কয়েকবার একই কাজ করলো। মোম মৃদু আওয়াজে ভেঙিয়ে উঠফট করে চোখ খুলল। আগুন মাথা তুলে চোখ রাখে মোমেতে। মুখটা একদম মোমের মুখের কাছাকাছি। মোম ভ্রু কুচকে তাকায়। ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করাতেই তড়াক করে কম্বল দিয়ে মুখ ঢোকানোর চেষ্টা করে। আগুন হাত দ্বারা বাধা প্রদান করল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়। ঠোঁট উল্টে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে চুপ করে একটা চুমু খেল। মোম দাঁতের দাঁত পিষে মিনমিন করে বলল, সরুন, ফ্রেশ হব। আগুন মোমের গলায় নাক ঘষে নীরেট স্বরে বলে, যাও, আটকে রেখেছে কে? আপনি না সরলে উঠবো কি করে? তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো। সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম? আমি জানি না, আমি সরতে পারবো না। মোম কাঁদো কাঁদো গলায় বলল, উঠুন প্লিজ। আর কত বেলা হয়ে গিয়েছে, কি ভাবছে সবাই বলুন তো? আগুন মোমের কানের লতিতে চুমু দিয়ে হাসকি স্বরে জবাব দিল, কেউ কিচ্ছু ভাবছে না, আর ভাবলেই বা কি, এতে আমার কিছু এসে যায় না। আপনার কিছু এসে না গেলেও আমার এসে যায়। আমি তো আর আপনার মতো নির্লজ্জ না। আগুন প্রত্যুত্তর না করে কম্বল টেনে দুজনের আপাদমস্তক ঠেকে নিল। উষ্ণ ঠোঁট জোড়া চেপে ধরল মোমের পাতলা ঠোঁটে। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। ছটফট করতেই আগুন ছেড়ে দিল। কম্বল সরিয়ে মোম জোরে জোরে শ্বাস টেনে নিল। আগুন বাঁকা হেসে বলল, নির্লজ্জ বলেছিলে না? এবার ঠিক আছে। নির্লজ্জ মার্কা কাজ না করে এই ট্যাগটা আমার সাথে যাচ্ছিল না, এই কাজটা করেই এই ট্যাগটা নিয়ে নিলাম। ছি, অশ্লীল। আগুন ভ্রুচি জিজ্ঞেস করে, এখন দেরি হচ্ছে না? মানে?
একটু আগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে, আমি তো এখন ধরে রাখিনি, তাহলে যাচ্ছ না কেন? মোম ঠোঁট উল্টে বলল, আপনি আগে যান। কোথায় যাব? ফ্রেশ হতে। কেন? আমি বলছি তাই। তুমি বললেই আমি শুনবো কেন? কেন শুনবেন না? আমি তো আপনার সকল কথাই শুনি। শুনবো না, আমার এখন উঠতে ইচ্ছে করছে না। তোমার ইচ্ছে হলে তুমি উঠে পড়ো, আমি তো তোমাকে আটকে রাখিনি। আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, আজকে তাহলে ব্যতিক্রম কেন? অন্য সময়ের সঙ্গে আজকের সময়ের তুলনা করলে কি হবে? রাতে ঘুমিয়েছিলাম দেরি করে। না, রাতে কিভাবে, ভোরের দিকে ঘুমিয়েছিলাম, তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রশ্নই আসে না। মোম অসহায় মুখ করে বলল, প্লিজ। তুমি আগে উঠলে কি সমস্যা? মোমের সত্তা লজ্জায় হাঁসফাঁস করে উঠল, এক্ষুনি হয়তো কেঁদে দিবে। আগুন ঠোঁট টিপে হাসে, মোমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল, কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল, উঠে যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ওই কোমল টসটসে ঠোঁট দিয়ে আমার গালে একটা চুমু দাও, তাহলে উঠে যাব। মোম ঠোঁট বাঁকিয়ে বলে, পারবো না। আমি সরব না। কিন্তু এটা ঠিক হচ্ছে না। এটাই ঠিক। মোম ভারীকে নিঃশ্বাস ছেড়ে কাঁচুমাচু হয়ে শুয়ে রইল। উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা। ঠোঁট কামড়ে চনমনে চিত্তে নজর রাখল টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। শুষ্ক ঠোক গিলল। আগুন তার খসখসে অঞ্জলি পুঁটে মোমের গাল চেপে ধরল। চোখে চোখ রেখে গমগমে গলায় বলল, আমার কথা শুনলে তোমার আরেকটা লাভ আছে। মোম ব্যগ্র গলায় জানতে চাইল, সেটা কি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, একদিন জানতে চেয়েছিলে না আমি বাসায় না থাকি তুমি কি করো, সেটা আমি কিভাবে জানতে পারি? হ্যাঁ। আমার শর্ত মেনে নিলে সেই সিক্রেটটা তোমাকে বলবো। আগে বলুন। পরে যদি তুমি পাল্টি খাও? খাবো না, বলুন। সত্যি তো? মোম আমতামতা করে উত্তর দিল, সত্যি। আগুন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেট আপ করে দিয়ে যাই, যা আমার ফোনের সাথে কানেক্টেড। ওটার মাধ্যমেই তোমার উপর নজর রাখি। তুমি সারাদিন বাসায় কি করো না করো সব কিছুই দেখতে পাই। ফেরার পর ক্যামেরা অফ করে দিই। মোমের মনটা খারাপ হয়ে গেল। চাপা স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন? আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয়েছে? এসব তুমি কি বলছো মোম? ভুল বুঝছো তুমি। তুমি একা বাসায় থাকো, টেনশন হয় আমার। তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেট আপ করে রেখে যাই, যাতে আমি বাসায় না থাকা অবস্থায়ও তোমার খেয়াল রাখতে পারি। সেধে সেধে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলে সেটার জন্য একমাত্র তুমিই দায়ী থাকবে। শেষের কথাটা রাগী গলায় বলে ওঠে আগুন। মন ভরকে যায়। ও তো এমনিতেই জানতে চেয়েছে। ঝটপট বলল, আমি এত কিছু ভেবে বলিনি, দুঃখিত। টাইম আউট, নাও কিস মি কুইকলি। মম অসহায় মুখে ভঙ্গিতে তাকিয়ে বলল, অন্য সময় দিলে হবে না। নো মোর ওয়ার্ডস, ডু হোয়াট আই সেড। আগুন গাল বাড়িয়ে দিল। মোম কাঁপতে থাকা কম্পনযুক্ত ওষ্ঠ এগিয়ে নিল সেথায়। নরম ওষ্ঠপট দ্বারা আলতো করে ছুঁয়ে দিল আগুনের গাল। ঝট করে আবার ফিরিয়ে নিল তা। লজ্জায় কান দিয়ে কেমন ধোয়া ছুটছে মনে হচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল। আগুন মুচকে হাসল। মোমের ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে উঠে গেল। বাটনযুক্ত ছোট্ট নোকিয়া মোবাইলটা ক্রমশ বেজে চলেছে। উচ্চ ধ্বনি তুলে জানান দিচ্ছে কারো কল এসেছে। আনিকার বাবা হাঁক ছেড়ে ডেকে উঠলেন, আনিকা, দেখ তো মা, কে ফোন ধরেছে? কেউ বারবার ফোন করেছে, হয়তো দরকারি ফোন। যাচ্ছি বাবা। আনিকা বিরক্ত হয়ে চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার গালাতে দিয়ে দ্রুত ছুটল টেবিলের কাছে। টেবিলের উপরে রাখা মোবাইলটা। মোবাইল হাতে নিয়ে ভ্রু কুচকে ফেলল। অচেনা নাম্বার। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে গেল। আবারও মোবাইল তার নিশ্চিত্তে কর্কশ আওয়াজ তুলতে আনিকা ঝটপট কল রিসিভ করলো। ওপাশ হতে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, কি করছো ডার্লিং? আনিকা বিরক্তকর গলায় বলল, আপনি কে? কার কাছে ফোন করেছেন? কথায় ফোন করেছেন? আমি তোমার কাছেই ফোন করেছি। পাগলের সুখ মনে মনে অযথা ফোন করে ডিস্টার্ব করছেন। রং নাম্বার। এই একদম কল কাটবে না। পরিচয় দেন তো, নাম্বার ব্লক লিস্টে রাখবো। আমি আয়মান। আরমানকে? আয়মান মৃদু ধমকে চেঁচিয়ে বলল, কপাল ফাটিয়ে নিজেই হসপিটালে নিলে, নিজেই সুন্দর করে ব্যান্ডেজ করে আবার
বাসায় পৌঁছে দিলে, আর এর মধ্যে ভুলে গেলে, নট ফেয়ার। আনিকা চমকে ওঠে, গমগমে গলায় বলল, আপনি আমাকে ফোন করছেন কেন? নাম্বার কালেক্ট করেছেন কিভাবে? আইমান বাম কান থেকে ডান কানে ফোন নিয়ে রসিকতার গলায় জবাব দিল, তুমি নিজেই তো দিয়েছো। ফালতু কথা কম বলুন। আমি আপনাকে নাম্বার দিয়েছি, মজা করছেন? আর কখনো আমাকে ফোন করবেন না। আরে খেপি, রাগ করছো কেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না। একটা দুঃখের কথা বলতে তোমাকে ফোন করেছি। আনিকা ভ্রু কুচকে ফেলল, চড়া গলায় বলল, কিসের দুঃখ? কার দুঃখ? আমার দুঃখ। আপনার দুঃখের কথা আমাকে কেন বলবেন? এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন কাছের কেউ নেই। আপনার কথা আমি কেন শুনবো? শুনতে হবে, না শুনলে মনে আছে তো। আশ্চর্য, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার ব্ল্যাকমেল কেন করছেন? আইমান ঠোঁট কামড়ে হাসি ব্যগ্র গলায় বলল, ফায়দা লুটাচ্ছি। আপনি এত খারাপ? খারাপ না, আমি জঘন্য খারাপ। আনিকা বিরক্ত হয়ে পড়ে। বলুন, কি বলবেন? আইমান একটু গলা খাকারি দিল, গোমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল, জানো, কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে। দেখিনি, তবে আমি ড্যাম শিওর করেছে এখনও ঘুম থেকে উঠেনি। হয়তো উঠেছে কিন্তু দরজা খোলেনি। এখন তুমি বলো, এত বেলা হয়ে গেছিল অথচ এখনও দরজা খুলছে না কেন? ডেফিনেটলি সারা রাত রোমান্স করে এখন পরে পরে ঘুমাচ্ছে। আনিকা দাঁতে দাঁত চেপে বলল, এটা আপনার দুঃখের কথা? আরে না, বড় ভাই বাসর করেছে, এতে আমার কোনো প্রবলেম নেই। আমার দুঃখ হলো বড় ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলো। আমার বিয়েটা না দিয়েই একা একা বাসর করে ফেললো। এদিকে আমি সারা রাত হবু বউয়ের জন্য ছটফট করেছি। বউ ছাড়া এক রাতেই শুকিয়ে কেমন লাঠি হয়ে গিয়েছি। তার কি হবে? তুমি একটা কিছু করো। আনিকা ভুরকে গেল, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, আমি কি করব? আইমান উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবে? তাহলে আমি আর এত শুকিয়ে যাব না। বউয়ের শরীরে ঘষা লাগলেই কেমন চাঙ্গা হয়ে যাব। দেখে নিও প্লিজ মাই অনিকা বেবি। চলো না, পরীক্ষার আগেই বিয়েটা সেরে ফেলি। ট্রাস্ট মি, এত আদর করব তোমার আর খাবার খাওয়ার প্রয়োজন হবে না। আমার আদর খেয়েই তোমার পেট ভরে যাবে। আনিকা ফট করে কল কেটে দিল। এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না। ছি, কি জঘন্য কথাবার্তা। আনিকা কল কেটে দেওয়ায় আইমানের মুখটা ছোট হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। আগুন মোমের ঘুম থেকে উঠতে বেলাপ করালো। প্রায় দুপুর 12টার কাছাকাছি। মোম তো লজ্জায় রুম থেকে বের হতে চাচ্ছিল না, কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে? আগুনের বেসামাল উৎপীড়ন থেকে রেহাই পেতে পেতে এত দেরি। রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন, সাথে মোমের বাবাকেও নিয়ে গিয়েছেন। পুরুষ মানুষ বাসায় কতক্ষণ বসে থাকবেন? সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন। মিনা আতিফা মিলে সকালে নাস্তা বানানোর পরপরই দুপুরে রান্না করে ফেলেছেন। এই ছোট বাসায় সবার একসাথে থাকা সম্ভব না। তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখাবে বাকি। তাই দুপুরের রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন। বাসা তো বেশি দূর নয়, জ্যাম না থাকলে মাত্র 1 ঘন্টা লাগে। কাজ শেষে খলিলকে নিয়ে রাশেদকে ওই বাড়িতেই ফিরতে বলে দিয়েছিলেন। আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেননি। মিনা ভাবলেন কালকে রাত করে ঘুমিয়েছিল, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তাছাড়া আগুন ঘুম থেকে উঠলেও অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে। আগুনের বাসায় থেকে গেল আয়মান, ময়ূরী। মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দিল, কেউ নেই সেখানে। তবে রান্নাঘর থেকে খাবারের সুন্দর ঘ্রাণ আসছে। মোম পা বাড়ায় আয়মানের রুমের দিকে, ময়ূরী পা দুলিয়ে ফোন টিপছে। মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরীর পাশে বসে। মোমকে দেখে ময়ূরী সোজা হয়ে বসল। এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল। ময়ূরী হাসি হাসি মুখে বলল, আজকে এত লেট করে উঠেছো যে? ভাইয়া রাতে ঘুমোতে দেয়নি বুঝি? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল। ময়ূরী ঠোঁট টিপে হাসে, আঙুল দিয়ে মোমের গলায় ঘাড়ে ইশারা করে। মোম তাকায়, তবে ভালো মতো দেখতে পারে না। বসা হতে উঠে আয়মানের রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়।
আয়নায় নজর পড়তেই চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। গ্রীবাদেশে লাভ বাইটে একাকার অবস্থা। ফর্সা শরীরে বলে লাল হয়ে আছে, গালে থুতনিতে কামড়ের দাগগুলো স্পষ্ট না হলেও সেখানেও লাল হয়ে আছে। মোমের লজ্জায় হাঁসফাঁস ডাকছে। তুরন্ত ওড়নাধারা মাথার 2 ঘোমটা দিয়ে দাগগুলো ঢেকে নিল। উফ, আগে কেন খেয়াল করলো না মোম? ভাগ্যিস শুধু ময়ূরী আপু দেখেছে, নয়তো ভুলে যদি আয়মান ভাইয়ার সামনে চলে যেত আর তিনি দেখে ফেলতেন, তখন কি এক বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো মোমকে। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল মোমের। মোম কথা এড়িয়ে যাওয়ার জন্য ময়ূরীকে জিজ্ঞেস করল, আপু মা কোথায়? বাসায় কাউকে দেখছি না কেন? মা রান্না করে তোমার মা বোনকে নিয়ে আমাদের ওই বাড়িতে চলে গিয়েছেন। আব্বুর একটা দরকারি কাজ আছে, তাই তিনি চলে গিয়েছেন। আর সাথে তোমার বাবাকেও নিয়ে গিয়েছেন। এখানে আমি আর আইমান থেকে গিয়েছি। তোমরা ব্রেকফাস্ট করেছো সবাই? তবে আইমান এখনো খায়নি, আর তোমরা দুজন বাকি আছো। এখন তো প্রায় দুপুর, খুব ক্ষুধা পেয়েছে। ভাত আছে? আছে, বললাম না মা রান্না করে রেখে গিয়েছে। যাও খেয়ে নাও। তুমি খাবে না? সকালে খেয়েছি, এখন খিদে পাইনি, তোমরা খেয়ে নাও। মোম চলে আসে আয়মানের রুম থেকে। আগুন ডাইনিং টেবিলে বসে আছে, সাথে আয়মানও। মোম গিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কি রুটি খাবেন নাকি ভাত? আয়মান বলল, ভাত খাবো, এখন রুটি খেতে ইচ্ছে করছে না। আগুনের দিকে তাকাতে সেও ইশারায় বোঝালো সে ভাত খাবে। খাবার গরমই আছে। মোম গিয়ে খাবার নিয়ে আসলো। আগুন আয়মানকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেটে ভাত নিল। আয়মান চাপা স্বরে আগুনকে বলল, কালকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ ছিল, পছন্দ হয়েছে? আগুন ভ্রু কুচকে শুধালো, বেড তুই সাজিয়েছিলি? আয়মানের মধ্যমে সাইজের আস্ত একটা সরপুটি মাছ ভাজা প্লেটে নিয়ে কাটা বাঁচতে বাঁচতে জবাব দিল, কখন? তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন এক ফাঁকে গিয়ে সাজিয়েছিলাম। ফুলের পাপড়ি ছিঁড়ে মালা গেঁথে গোলাপ ফুল একসাথে 2টা করে আগেই গাম দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। সাজানোর সময় ঝটপট টেপ দিয়ে সুন্দর করে খাটে লাগিয়ে বিছানায় পাপড়ি ছিটিয়ে দিয়ে আসি। বেশি সময় লাগেনি, ময়ূরী হেল্প করেছিল। আগুন আর কিছু বলল না। আয়মানের পাতে ডাল নিয়ে এক লোকমা ভাত মুখে পুড়ে চিবোতে চিবোতে ব্যগ্র গলায় বলল, ব্রো, তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য কিছু করো। আগুন মোমকে মাংসের বাটিটা দিতে বলল। মোম উঠে নিজেই চামচ দিয়ে আগুনের প্লেটে মাংসের তরকারি তুলে দিল। আগুন এক মনে খেয়ে চলেছে। আয়মানের কথা যেন সে শুনতেই পায়নি। আয়মানের রাগ হলো, মনে মনে ক্ষোভ প্রকাশ করলো। কেন রে? আমি কি তোমার সৎ ভাই? আমি কি তোমার থেকে কোনো টাকা পয়সা চেয়েছি? নির্লজ্জের মতো একা একা বিয়ে করে বাসর করে ফেলেছো, অথচ আমার মতো নিষ্পাপ ছেলেটার কথা একটিবারও ভাবছো না। এই জন্যই কি এত কষ্ট করে বাসর সাজিয়ে দিয়েছিলাম? শালা ফাটা কপাল আমার, অন্যের বাসরের ব্যবস্থা করে দিতে পারলেও নিজের বাসরের ব্যবস্থা করতে পারি না। আগুন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি বিড়বিড় করছিস? আয়মান কাতর গলায় বলল, ভাই, আমার আর আনিকার ব্যাপারটা। মেয়েটা রাজি হয়েছে? না হলেও খুব শীঘ্রই হয়ে যাবে। তুমি একটু ওর বাবার সাথে কথা বলো। কি বলবো? আয়মানের মুখটা চুপসে গেল। ভারী কি গলায় কিঞ্চিত রেগে বলল, কি বলবে সেটা কি আমি বলে দিব? আগুন চোখ গরম করে তাকায়। আয়মান দমে গেল। বুঝতে পারলো গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে, তাই মাথা নিচু করে নিল। মেঘি হেসে গোমরা মুখে বলল, সরি। মেয়েটা রাজি হোক, তারপর কথা বলবো। আয়মান গালে এক হাত দিয়ে হতাশ কণ্ঠে পড়ে, সেদিন কবে আসবে? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আগুনের খাওয়া শেষ। আয়মানের প্লেটের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। গম্ভীর কণ্ঠে বলল, মাছ পুরোটা খাসনি কেন? একপাশে খেয়ে রেখে দিয়েছিস কেন? আয়মান ঠোঁট উল্টে ভেঙচি কেটে জবাব দেয়, কারণ আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না। মোমের বাবা মা আর একদিন পর নিজেদের বাড়িতে ফিরে যাবেন। কিছুদিন থাকার উদ্দেশ্যে নিয়ে আসেননি তারা। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। শুধু মেয়েকে এক পলক দেখবেন বলে এসেছেন। বিয়ে হওয়ার পর আর বাবার বাড়ি যাই হয়নি মোমের। আবার মোমের জন্মদিন ছিল। এই প্রথম জন্মদিনে তাদের মেয়ে তাদের কাছে অনুপস্থিত।
মেয়েকে দেখতে পারবেন এবং জন্মদিনে মেয়েটাকে কাছে পাবেন, সেই জন্যই গ্রাম থেকে এত দূর ঢাকা শহরে ছুটে এসেছেন। তবে বেশি দিন তো থাকা সম্ভব না, বাড়িতেও ফেরা প্রয়োজন। মোমের বোন মুনিয়া বায়না ধরেছে ঢাকা শহরটা একটু ঘুরে দেখবে। রাশেদ আগুনকে ফোন করে বলে দিয়েছেন মোম আর মুনিয়াকে নিয়ে যেন শহরটা একটু ঘুরিয়ে আনে। আগুন ভাবল মোম এখানে আসার পর সবসময় বাসায় থেকেছে, কোথাও যাওয়া হয়নি। আগুনেরও সময় ছিল না, এখন যেহেতু আগুন ছুটিতে আছে একটু বেরিয়ে আসা যাক। আগুন ঠিক করেছে বেশি দূরে যাবে না, আশেপাশে ঘুরে দেখাবে আর ওদের বড়সড় শপিং মলটাও ঘুরিয়ে দেখিয়ে আনবে। ঘুরতে যাওয়ার কথা শুনে আয়মান ময়ূরী জানায় তারাও যাবে। মোম সুন্দর দেখে একটা সুতির 3 পিস পরেছে, জামা এবং ওড়নায় সুতা দিয়ে কাজ করা ডিজাইনার ছোট ছোট ফুল রয়েছে, ফুলগুলোতে ছোট ছোট বিভিন্ন রঙের পাথর বসানো। মোম মাথায় হিজাব বেঁধে ওড়না কাঁধের একপাশে ফেলে রেখেছে। ময়ূরীও 3 পিস পরেছে, তবে সে হিজাব বাঁধেনি। আয়মানের রুমে ওরা তৈরি হচ্ছে। আগুনের বাড়ির ড্রাইভার এসে মুনিয়াকে আগুনের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে গিয়েছেন। আগুন রেডি হয়ে ড্রয়িং রুমে এসে হাঁক ছেড়ে ডাকে, ময়ূরী তোদের এখনো হয়নি? রেডি হতে এতক্ষণ সময় লাগে? ঘুরতে কি রাতের বেলা যাবি নাকি? ময়ূরী মুখে ক্রিম লাগাতে লাগাতে জবাব দিল, ভাইয়া আর একটু সময় দাও, এই তো প্রায় রেডি হয়ে গিয়েছি। হারি আপ। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়মান, ফেসবুকে একটা রোমান্টিক ভিডিও দেখছে। আগুনকে জ্বালানোর উদ্দেশ্যে বলল, ময়ূরী আরেকটু বলে ঘন্টাখানিক সময় লাগিয়ে দেবে, ততক্ষণে তুমি বোরিং হয়ে যাবে। তুমি চাইলে সেই সময়টুকু ভাবির সাথে একান্তে কাটাতে পারবো। ঘুরতে গেলেও তো ভাবিকে একা কাছে পাবে না, আমরা থাকবো সাথে। তাই ভেবে দেখো, বুদ্ধিটা কিন্তু খারাপ দেয়নি। আগুন চোখ রাঙিয়ে তাকায়, কিন্তু আয়মান সেটা দেখতে পেল না, কারণ তার নজর ফোনে চলমান ভিডিওতে। আগুন চলে যায় আয়মানের রুমে, গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, মোম একটু রুমে আসো তো। বলেই নিজের বেডরুমে চলে গেল। মোম রুমে এসে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আগুন হতভম্ব হয়ে গেল, ভ্রুকুচকে চেয়ে চোয়াল শক্ত করে মোমের বাহু চেপে ধরল। পায়ের সাহায্যে ধারাম করে দরজা বন্ধ করে দিল। দাঁতের দাঁত চেপে বলল, চলে যাচ্ছ কেন? মোম ঠোঁট টিপে হেসে বলে, আপনি না বললেন একটু রুমে আসতে? একটু তো এসেছি, তাই এখন চলে যাচ্ছি। আগুন ভ্যাবাচাকা খেয়ে গেল, ঝাঁজ নিয়ে চড়া গলায় বলল, মজা করছো আমার সাথে? মোম তুরন্ত জবাব দিল, একদমই না, সে সাহস কি আমার আছে? আগুন মোমকে দরজার সাথে ঠেস দিয়ে দাঁড় করালো। মোম লম্বায় প্রায় আগুনের কাঁধ পর্যন্ত। এভাবে হুট করে দরজার সাথে চেপে ধরায় মোম হক চুকিয়ে গেল। ব্যগ্র গলায় জানতে চাইল, কিছু বলবেন? আগুন ভ্রুযুগল কুচকে গমগমে গলায় বলল, ঠোঁটে লিপস্টিক দিয়েছো কেন? মোম কণ্ঠস্বরকে নিচুতে নিয়ে বলল, জি বাইরে যাচ্ছি, তাই ময়ূরী আপু একটু সাজিয়ে দিল। আগুন কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে, যদি কারো নজর লেগে যায়। নজর যাতে না লাগে সেজন্য কি করা যায় বলো তো? মোম ঘন ঘন পলক ঝাপটায়, ডাগর ডাগর আঁখি তুলে নরম কণ্ঠে শুধালো, নজর তো বাচ্চাদের লাগে, আমি কি বাচ্চা নাকি? আগুন মোমের হিজাবের পিনে এক আঙুল রেখে শান্ত গলায় বলল, তুমি তো বাচ্চাই, আমার বাচ্চা বউ। এখন জলদি বলো, নজর ফোঁটা কোথায় দেয়া যায়? কোনো নজর ফোঁটা দেওয়ার দরকার নেই, দেরি হচ্ছে না, চলুন। দরকার আছে। মোম হতাশার নিঃশ্বাস ত্যাগ করল। আগুনের সাথে কথায় পারবে না, লোকটা যা তেরা। গোমরা মুখ করে মিনমিন করে বলল, চোখে কাজল দিয়েছি, সেখান থেকে আঙুলের ডগায় একটু কাজল নিয়ে কানের পিঠে লাগিয়ে দিন, তাহলেই তো হয়। তাহলেই হবে না? আগুন শিকদারের বউ বলে কথা, তোমাকে তো আর ছোটোখাটো নজর ফোঁটা দিলে চলবে না, বড় করে নজর ফোঁটা দিতে হবে। মোমের এখন বিরক্ত লাগছে, কী সব বাচ্চাদের মতো আচরণ করছে। মুখে বলে বাচ্চা, আর আগুন নিজেই তো এখন অদ্ভুত কথাবার্তা বলছে সেটার ক্ষেত্রে। মোম কিঞ্চিত রাগী গলায় বলে উঠল, কোনো নজর ফোঁটা দিতে হবে না, আমি দিব না, আমি যাচ্ছি, আপনিও চলে আসুন। মোম আগুনকে সরিয়ে চলে আসতে চাইল, কিন্তু পারল না। আগুন আলতো করে মোমের চোয়াল চেপে ধরল, গম্ভীর কণ্ঠে বলল, আমি যখন বলেছি নজর ফোঁটা দিতে হবে, তার মানে দিতেই হবে। মোম ভারী কি গলায় নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, আচ্ছা দেন আপনি নজর ফোঁটা। আগুন তার অধৈর্যরা আস্তে আস্তে মোমের মুখের কাছে নিয়ে আসতেই মোম বুঝল এই লোক এখন অসভ্যতামি শুরু করবে।
তাই আগুনকে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। ঠোঁট ফুলিয়ে শান্ত কণ্ঠে বলল, এখন কোনো দুষ্টুমি করবেন না মাস্টার মশাই, তাহলে কিন্তু আমি যাব না। আগুন আবারও মোমের নিকটে চলে আসে। বলিষ্ঠ হাত বাড়িয়ে মোমের কোমর পেঁচিয়ে কাছে টেনে দিল। গমে গমে গলায় বলে ওঠে, যেতে হবে না তোমাকে, আর আমিও যাব না। আয়মানকে বলে দিব, ও মুনিয়াকে ঘুরিয়ে নিয়ে যাবে। এরই মধ্যে ময়ূরী ভাইয়া বলে ডেকে উঠল। মোম অসহায় মুখভঙ্গিতে তাকায়, গাল ফুলিয়ে বলল, সবাই অপেক্ষা করছে, কি পাগলামো শুরু করেছেন বলুন তো। আগুন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাশ ভারী গলায় বলল, আয়মানকে বলে দিব, ও মুনিয়াকে ঘুরতে নিয়ে যাবে। নজর ফোঁটা না দিয়ে তোমাকে এই রুমের বাইরে এক পাও রাখতে দিব না। আগুনের ভাবলেশীন কণ্ঠে মোমের গা চড়ে উঠল। মোম কখনো কারোর সাথে রাগ দেখিয়ে কথা বলতে পারে না, সকলের সাথে শান্ত মেজাজে নরম কণ্ঠে কথা বলে। আর আগুনের রাগকে তো মোম ভয় পায়। ওর সাথে উচ্চস্বরে কথা বলা মোমের পক্ষে কোনো কালই সম্ভব না। মোম হাত কচলিয়ে ভারিকি গলায় বলল, জলদি করুন। আগুন বাঁকা হাসল। তর্জনী ধারা মোমের ছোট ছুঁয়ে বলল, সেই তো রাজি হলে, শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলে। কথার ইতি টেনে উত্তপ্ত অধৈর্যরা মোমের অধরের নিকট তেড়ে আসতে মোম হাত দিয়ে আগুনের ঠোঁট স্পর্শ করে। মোমের বুক থকথক করছে, নিঃশ্বাসের গতি ছোড়ালো। নিজ কাঁধে ভাদা পাওয়ায় আগুনের মনো ক্ষুণ্ণ হলো। মোম নজর অন্যদিকে ফিরিয়ে ছটফটে গলায় বলে, নজর ফোঁটা ঠোঁটে দেয় না মাস্টার মশাই। আগুন কোমরের চাপ দৃঢ় করে আরেকটু কাছে নিয়ে আসে। থুতনিতে আগুন ছুঁয়ে শীতল কণ্ঠে বলল, এটা ইউনিক স্টাইল, শুধুমাত্র তোমার জন্য প্রযোজ্য। কথা শেষ করে মোমের ঠোঁটে রাজত্ব চালালো। গাঢ় করে চুমু খেয়ে ছেড়ে দিল। মোমের দিকে আর ফিরে তাকালো না। শার্টের গলা ঠিক করে ত্রস্ত পায়ে দরজা খুলে রুম ত্যাগ করল। শপিং মলে হলো একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের দোকান, খাবারের রেস্তোরাঁ, বিনোদনের ব্যবস্থা এবং অন্যান্য সেবা প্রদান করা হয়। এটা সাধারণত একটি বৃহৎ, উজ্জ্বল এবং আকর্ষণীয় স্থানে নির্মিত হয়, যেখানে প্রবেশদ্বারে সাধারণত একটা বিশাল ফয়েল এবং সুন্দর ল্যান্ডস্কেপ থাকে। সার্বিকভাবে শপিংয়ের মল একটি প্রাণবন্ত এবং দর্শনীয় স্থান, যেখানে কেনাকাটা করার পাশাপাশি বিনোদন ও খাবারের সুযোগও রয়েছে। আগুন প্রথমে তাদের শপিং মলে গাড়ি থামালো। শপিং মলটা ঘুরিয়ে দেখিয়ে আশেপাশে একটু ঘোরাবে। আগুন মোমের হাত ধরে চুপচাপ হাঁটছে। মোমের লজ্জা লাগছে, সবাই কেমন তাকিয়ে আছে। হাত ছাড়াতে নিলে আগুন চোখ রাঙিয়ে তাকায়। মোম দমে গেল, গাল ফুলিয়ে আগুনের সাথে পা চালায়। আয়মান হাত নেড়ে নেড়ে মুনিয়াকে শপিং মলের ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সুন্দর করে একসাথে সাজানো আছে সেগুলো দেখাচ্ছে। পোশাক, জুতা, বৈদ্যুতিক পণ্য এবং সাজসজ্জার জিনিসপত্রের দোকানগুলো মুনিয়া গোল গোল চোখে তাকিয়ে অবলোকন করছে। প্রতিটা দোকানে বিশেষ ডিসপ্লে এবং আকর্ষণীয় সেলসম্যানদের উপস্থিতি রয়েছে। আগুন মুনিয়াকে বলল, এখান থেকে তোমার কোন কোন ড্রেস, জুতাগুলো পছন্দ হয়েছে আমাকে বলো, তোমাকে সেই ড্রেস, জুতোগুলো কিনে দেওয়া হবে। মুনিয়া গোল গোল চোখে চেয়ে সরল গলায় জবাব দিল। মোম চোখ রাঙিয়ে তাকায়। মুনিয়ার মুখটা ছোট হয়ে গেল। আগুন হেসে ফেলল। মুনিয়ার গাল টেনে বলল, এতগুলো ড্রেস, জুতা তুমি বাড়িতে নিয়ে যাবে কিভাবে? মুনিয়া ভাবুক গলায় জানায়। আগুন মুচকি হেসে বলল, ঠিক আছে। মুনিয়ার পছন্দ মতো আগুনকে ড্রেস আর জুতা কিনে দিল। শপিং মলের মালিকের ছেলে বলে দোকানদার টাকা নিতে চাননি। মাস শেষে দোকান ভাড়া তো দিতেই হয়। বিশাল বড় শপিং মলের অর্ধেকটা রাশেদ শিকদার নিজে লোক লাগিয়ে হ্যান্ডেল করেন, আর বাকি অর্ধেক ভাড়া দিয়ে রেখেছেন। প্রথম প্রথম নিজেই একা হাতে পুরো শপিং মল সামলেছেন। এখন বয়স হচ্ছে, পুরো শপিং মল সামলাতে কষ্ট হয়ে যায়। এতগুলো কর্মচারী, মালের হিসাব, আয় ব্যয় সব কিছুই একা হাতে গুছিয়ে উঠতে পারছিলেন না বলে অর্ধেক ভাড়া দিয়ে দিয়েছেন। আগুন রাশেদকে বলেছিল পুরোটাই ভাড়া দিয়ে দিতে, কিন্তু রাশেদ সেটা করেননি। কাজ না করে একেবারে বাড়িতে বসে থাকার কোনো মানে হয়? সারাক্ষণ বসে বসে কাটালের শরীর খারাপ করবে। আগুন চাইলে নিজেদের কেনা মালের থেকে মুনিয়াকে ড্রেস দিতে পারত, কিন্তু শালিকাকে প্রথম কোনো উপহার দিচ্ছে। এখন সেটা বাবার টাকায় কেনা উপহার হোক, আগুন তো চায় না। আগুন মোমের জন্য একটা সুন্দর দেখে শাড়ি কিনে নিল। মোম নিষেধ করেছিল, কিন্তু আগুন শোনেনি। আগুন ভাই বোনকে কিছু লাগবে নাকি জিজ্ঞেস করলে তারা জানায় তাদের কিছু লাগবে না।
আয়মান সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই আনিকাকে দেখতে পেল। লাল রঙের টপস পরে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। আয়মান যেন মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেল। তুরন্ত পা চালিয়ে আনিকার কাছে পৌঁছে হাসি মুখে বলল, আনিকা, তুমি এখানে কি করছো? বুঝতে পেরেছি, আমার ভালোবাসার টানে রকেটের গতিতে ছুটে এসেছো। তুমি এখানে আসবে আমাকে একবার জানাতে পারতে। আজকে আমাদের প্রেমের পিকনিক হবে। তুমি কি পিৎজা খাবে নাকি স্যুপ? আনিকা কিছুটা বিরক্ত হয়ে বলল, পিৎজা তো সব সময়ই খাই, তুমি কি নতুন কিছু ভাবতে পারো না? আয়মান মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি পিৎজার আকারে হৃদয় তৈরি করছি, সেটা খেও। আনিকা হাসতে হাসতে বলল, দূর, হৃদয়ের সাথে পিৎজার গন্ধ খুব একটা মিল নেই। হঠাৎ করে আয়মান হাস্যকরভাবে কাঁচা গলায় গান গাইতে লাগলো। আমার চড়ুই পাখির ডিম, তোরে লইয়া ডেইলি দেখি ড্রিম, দুজনে চাইটা খামু একটা মিম আইসক্রিম, তোর বাপে মায়ের সেটিং দিমু ওইটা ব্যাপার না। আনিকা প্রথমে বিস্মিত হয়ে গেল, পরে সে হেসে ফেলল, ব্যগ্র গলায় বলল, তুমি তো গানের রাজা হরিদাস পাল, কিন্তু আমাকে তুমি একটু নতুন প্রতিভা দেখাচ্ছ কাঁচা গায়কের। আয়মান সেসব কথায় কান দিল না। মোহনীয় কণ্ঠে জাদুপুর ঢেলে বলে উঠল, আনিকা ডার্লিং, এত সুন্দর একটা গান গেয়ে শোনালাম, আমাকে পুরস্কার দেবে না? কি পুরস্কার দিব? আয়মান আনিকাকে দু হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে জানায়, তেমন কিছু না, জাস্ট একটা চুমুক দিলেই হবে। আনিকা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, যা দুষ্টু। আনিকাকে লজ্জা পেতে দেখে আয়মান খুশি হলো। এক হাতে ঘাড় চেপে ধরে চুমু খাওয়ার জন্য ঠোঁট জোড়া এগিয়ে নিল। মুহূর্তে আয়মান গগন বিদারী চিৎকার দিয়ে বলে উঠল, ওইয়ে মা। আয়মানের চিৎকার শুনে আগুন দ্রুত ছুটল দোতলায়। ময়ূরীয় ভাইয়ের সাথে এক প্রকার দৌড়ে চলে গেল। মুনিয়ার হাত ধরে মোমোদের পিছু পিছু চলল। আয়মানকে ঘিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আগুন মানুষগুলোকে সরিয়ে আয়মানের কাছে গেল। আয়মান পায়ে হাত দিয়ে বসে আছে, নাক মুখ বিকৃত করে রেখেছে যেন সে বিশাল কোনো ব্যথা পেয়েছে। আগুন চিন্তিত ভঙ্গিতে শুধায়, পা ধরে বসে আছিস কেন? ব্যথা পেয়েছিস? আয়মান ক্ষীণ স্বরে জবাব দিল, আগুন ভ্রু কুচকে চড়া গলায় বলল, ব্যথা পেয়েছিস কিভাবে? মেয়েদের মতো আবারও পা পিছলে পড়ে গিয়েছিলি? আয়মান পা ধরে ধরে আস্তে করে উঠে দাঁড়ায়। তর্জনী উঁচিয়ে রাগী গলায় বলল, এই বেয়াদব মেয়ে হিল জুতা দিয়ে আমার পায়ে আঘাত করেছে। আগুন তাকায়। লাল রঙের টপস পরা মোটাসোটা একটা মেয়ে বিরক্তকর মুখভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটি তেজি গলায় বলে ওঠে,